আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যার দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আমরা বাস্তব সংখ্যার বেসিক ক্লাসটি করেছিলাম। এই পর্বে আমরা বাস্তব সংখ্যার অনুশীলনীর যে কাজ এবং উদাহরণগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানে 1 নাম্বার কাজটি লক্ষ্য করো। 1 নাম্বার কাজের মধ্যে বলা হয়েছে বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাসে 3/4, 5, -7, √13, 0, 1, 9/7, 12, 2 সমস্ত 4/5, 1.1234, 0.3, 2 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক সংখ্যাগুলোর অবস্থান দেখাও। এখানে যে একটা বাস্তব সংখ্যার শ্রেণী বিন্যাস দেওয়া হয়েছে, এই শ্রেণী বিন্যাসে আমরা মূলত এই সংখ্যাগুলোর অবস্থানটা দেখাবো। লক্ষ্য করলে দেখা যায় এখানে যে √13 রয়েছে, এই √13 হচ্ছে একটা অমূলদ সংখ্যা। আমরা √13টাকে বলতে পারি অমূলদ সংখ্যা, কারণ √13 কি সংখ্যা নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। যেহেতু √13 পূর্ণবর্গ সংখ্যা নয়, সেজন্য √13 হবে অমূলদ সংখ্যা, কারণ √13 কে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। এরপর এখানে √13 ছাড়া বাকি যে সংখ্যাগুলো রয়েছে সবগুলো সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ সবগুলো সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো। এবার দেখো, মূলদ সংখ্যাটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। পূর্ণ সংখ্যার তিনটা অংশ রয়েছে, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আরেকটা হচ্ছে শূন্য। তাহলে এখান থেকে আমরা যদি লক্ষ্য করি, এখানে রয়েছে 5, তাহলে 5টা কি সংখ্যা? 5 একটা ধনাত্মক সংখ্যা। যেহেতু 5 ধনাত্মক সংখ্যা, সেজন্য 5 কে আমরা পূর্ণ সংখ্যার মধ্যে বসাইতে পারি। এরপর -7 একটা ঋণাত্মক সংখ্যা, এটাও হবে একটা পূর্ণ সংখ্যা। এরপর রয়েছে এখানে 0 একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এরপর রয়েছে এখানে 1 একটি কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। এরপর রয়েছে এখানে 12 একটি কি সংখ্যা? 12 একটি পূর্ণ সংখ্যা, কারণ 12টা হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা। এইখানে বাকি সংখ্যাগুলো অন্যান্য ভাগের মধ্যে পড়েছে। এবার দেখবো আমরা ভগ্নাংশ সংখ্যা কি, যে সংখ্যাগুলোকে আমরা লব্বায় হর আকারে প্রকাশ করতে পারবো, মূলত সেগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। দেখো এখানে 3/4, এটা একটা কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি এখানে 3/4 এটি একটি ভগ্নাংশ সংখ্যা। এরপর রয়েছে এখানে 9/7 এটাও একটা কি সংখ্যা? এটাও একটা ভগ্নাংশ সংখ্যা, কারণ এইগুলোকে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে, অর্থাৎ লব্বায় হর আকারে প্রকাশ করা যাচ্ছে। এরপর এখানে রয়েছে কত? 2 সমস্ত 4/5, এটিও একটি কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। মোটামুটি এগুলোই হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এখানে আরো একটি ভগ্নাংশ সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 0.32 পৌনঃপুনিক, 3 পৌনঃপুনিক। এটাকেও আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। সামনে আমরা কিভাবে একটা পৌনঃপুনিক সংখ্যাকে, অর্থাৎ অসীম আবৃত সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি, এইগুলো আমরা আস্তে আস্তে দেখব। এবার আমরা দেখব এখানে কোনগুলো ধনাত্মক সংখ্যা আর কোনগুলো ঋণাত্মক সংখ্যা, আর কোনটা হচ্ছে শূন্য। দেখো, ধনাত্মক সংখ্যার মধ্যে রয়েছে এখানে পূর্ণ সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 3টা অংশ পাচ্ছি। তাহলে পূর্ণ সংখ্যা 3টা অংশের মধ্যে রয়েছে, একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা। এবার ধনাত্মক সংখ্যাগুলো যদি লক্ষ্য করি, এখানে একটা হচ্ছে 5, এরপর রয়েছে ধনাত্মক সংখ্যার মধ্যে রয়েছে 1, ধনাত্মক সংখ্যার মধ্যে রয়েছে 12। এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর শূন্যের মধ্যে রয়েছে 0। এরপর ঋণাত্মক সংখ্যার মধ্যে যদি আমরা কথা বলি, ঋণাত্মক সংখ্যার মধ্যে রয়েছে এখানে -7। এখানে শুধু ঋণাত্মক সংখ্যা রয়েছে কত? -7। এবার দেখবো আমরা ভগ্নাংশটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ, আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশটা আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের হরটা বড় লবটা ছোট, সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন এটা একটা কি ভগ্নাংশ? এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ এখানে হরটা বড়। তাহলে প্রকৃত ভগ্নাংশের মধ্যে লিখতে পারি আমরা কত? আমরা লিখতে পারি 3/4, এটা প্রকৃত ভগ্নাংশ। এরপর এখানে আমরা প্রকৃত ভগ্নাংশের মধ্যে, এখানে তো আর কোনো প্রকৃত ভগ্নাংশ নেই। এবার আমরা অপ্রকৃত ভগ্নাংশটা লক্ষ্য করি। অপ্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লবটা বড় হবে, হরটা ছোট হবে। তাহলে এখানে লব 9টা বড়, হরটা কিন্তু ছোট, সেজন্য এটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। এবার দেখবো আমরা মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কি? যে ভগ্নাংশে একটি পূর্ণ অংশ গুণক অবস্থায় যুক্ত থাকে, সেটাই হচ্ছে, অর্থাৎ যে ভগ্নাংশের মধ্যে একটা পূর্ণ অংশ
গুণক অবস্থায় যুক্ত থাকে প্রকৃত ভগ্নাংশের সাথে, সেটি হচ্ছে মূলত মিশ্র ভগ্নাংশ। তাহলে এখানে মিশ্র ভগ্নাংশ পাচ্ছি আমরা কত? মিশ্র ভগ্নাংশ পাচ্ছি 2/4 এটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এরপর আমরা দেখব মৌলিক সংখ্যা, এক এবং যৌগিক সংখ্যা। তাহলে এখানে একের মধ্যে কে পড়তেছে? একের মধ্যে একই পড়বে, কারণ এক মৌলিকও না যৌগিকও না। এরপর মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার এক এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। যেমন 5কে আমরা ভাঙলে শুধুমাত্র 5ই পাচ্ছি, এক এবং 5 ছাড়া অন্য কোনো কি পাচ্ছি না, গুণনীয়ক পাচ্ছি না, সেজন্য 5টা হবে কি সংখ্যা? 5টা হবে আমার মৌলিক সংখ্যা। এরপর আমরা যদি লক্ষ্য করি যৌগিক সংখ্যা, এখানে 12টা কি সংখ্যা? 12টা যৌগিক সংখ্যা, কারণ 12কে একাধিক সংখ্যা দিয়ে কি করা যায়? ভাগ করা যায়, সেজন্য 12টা হবে যৌগিক সংখ্যা। এবার দেখবো আমরা সসীম এবং অসীম আবৃত। তাহলে দেখো এখানে আমরা সসীম আবৃত যদি দেখি, সসীম মানে হচ্ছে যেটি তুমি দশমিকের পরের অঙ্কগুলো, যে ভগ্নাংশের দশমিকের পরের অঙ্কগুলো তুমি গণনা করে শেষ করতে পারবা, সেটাই হচ্ছে তোমার মূলত কি সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে যে রয়েছে 1.1234, এটা হচ্ছে একটা সসীম দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে একটা সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লিখতে পারি 1.1234, এটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর অসীম আবৃত মানে হচ্ছে দশমিকের পরের অঙ্কগুলো অসীম থাকবে, কিন্তু সেগুলোকে আমরা পৌনঃপুনিক দিয়ে কনভার্ট করতে পারবো, সেগুলো হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এখানে আমরা লিখতে পারি 0.32 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, এটাই হচ্ছে মূলত তোমার হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এরপর এখান থেকে আমরা চাইলে দশমিক ভগ্নাংশগুলো লিখতে পারি। দশমিক ভগ্নাংশ যদি বলি, দশমিক ভগ্নাংশের মধ্যে 1.1234 এটা পড়বে, আর এখান থেকে পড়বে 0.32 পৌনঃপুনিক 3 পৌনঃপুনিক, এই দুইটা সংখ্যা মূলত এখানে পড়বে। এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। আশা করি কিভাবে আমরা এই সংখ্যাগুলোকে বাস্তব সংখ্যার মধ্যে শ্রেণীবিন্যাস করলাম এটা তোমরা বুঝেছো। এবার আমরা অনুশীলনীর উদাহরণ 1 নাম্বারটা সমাধান করব। উদাহরণ 1 নাম্বারে বলা হয়েছে √3 এবং √4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দেখো এখানে বলা হয়েছে একটা হচ্ছে √3, √3 সমান আমরা লিখতে পারি 1.73, এটা যদি তুমি ক্যালকুলেটরে দেখো তাহলে আসবে কত? 1.73205008 ... এটা হচ্ছে √3 এর মান, আরেকটা হচ্ছে 4। এবার দেখো এই দুইটা সংখ্যার মধ্যে তোমাকে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। মনে রাখবা দুইটা সংখ্যার মধ্যে এই √3 এবং 4 এর মধ্যে অসংখ্য মূলদ এবং অমূলদ সংখ্যা রয়েছে, যেগুলো আমরা নির্ণয় করতে পারি। দেখো আমরা যদি এই প্রশ্নটার সমাধান করি, দেখো আমরা লিখলাম √3 এবং √4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। দেখো আমরা √3 সমান লিখলাম, এটা ক্যালকুলেটরে দেখলে তোমরা বুঝবা 1.73205008 ... আরো আসবে, ঠিক আছে, কারণ এটা একটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আরেকটা সংখ্যা ছিল আমাদের কত? 4। এই দুইটা সংখ্যার মধ্যে একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে 4, এই দুটি সংখ্যার মধ্যে আমরা মূলত দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করব। মনে রাখবা এই দুইটা সংখ্যার মাঝখানে অসংখ্য মূলদ এমন অমূলদ সংখ্যা রয়েছে। এবার তোমাকে যে টেকনিকটা মনে রাখতে হবে সেটা হচ্ছে √3 এর মান তুমি কত পাইছো? 1.73205008। মনে রাখবা তুমি যদি মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় করতে চাও, এই দুইটা সংখ্যার মাঝখানে তোমাকে দুইটা সংখ্যা লিখতে হবে। এই দুইটা সংখ্যার মাঝখান থেকে একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে 4, এই দুইটা সংখ্যার মাঝখান থেকে তোমাকে দুইটা সংখ্যা লিখতে হবে, যে দুইটা সংখ্যা হবে √3 থেকে বড়। যে দুইটা সংখ্যা হবে, একটা হবে √3 থেকে বড়, অর্থাৎ দুইটা সংখ্যাই √3 থেকে বড় হবে এবং 4 এর চাইতে কি হবে? ছোট হবে। তাহলে আমি যদি দশমাংশ, এই যে দশমিকের পরের অংশগুলো দশমাংশ এবং শতাংশ যদি পরিবর্তন করে দিই, তাহলে এগুলো কার থেকে বড় হয়ে যাবে? এগুলো অবশ্যই কার থেকে বড় হয়ে যাবে? √3 এর চাইতে বড় হয়ে যাবে। তাহলে আমি √3 এর চাইতে বড় লিখি, তাহলে এখানে আমরা লিখলাম কত? 2.20234002। এটা হচ্ছে √3 এর চাইতে বড়, অর্থাৎ √3 যে মানটা পেলাম সেটা থেকে বড়। এরপর আরো একটা সংখ্যা লিখলাম আমরা কত লিখলাম? 3.101001001301। এগুলো কার চাইতে বড়? এগুলো অবশ্যই √3 এর চাইতে বড়, কিন্তু কার চাইতে ছোট? 4 এর চাইতে ছোট। তাহলে এইরকম আমরা দুইটা সংখ্যা লিখে নিলাম। এরপর লিখলাম স্পষ্টত ও বি উভয় দুটি বাস্তব সংখ্যা। এখানে যে দুইটা সংখ্যা পেলাম এই দুইটাই সংখ্যাই কি সংখ্যা? বাস্তব সংখ্যা। এবার দেখো এবং
উভয় √3 অপেক্ষা বড়। এখানে যে দুইটা সংখ্যা আমরা লিখলাম এই দুইটা সংখ্যা অবশ্যই কার থেকে বড়? √3 থেকে বড় এবং 4 এর চাইতে ছোট। অর্থাৎ আমরা লিখতে পারি √3 লেস দ্যান 2.20 200 2 লেস দ্যান 4। অর্থাৎ এইখানে যে মানটা আছে এই মানটা √3 এর চাইতে বড় এবং 4 এর চাইতে ছোট। একইভাবে এখানেও আমরা দ্বিতীয় বি দিয়ে যে সংখ্যাটা লিখেছিলাম এই সংখ্যাটাকে লিখলাম, এটাও √3 এর চাইতে বড় আবার কার থেকে ছোট? 4 এর চাইতে ছোট। তাহলে এ ও বি কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় না। আমি যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই, যেমন আমি লিখলাম 3.21, এটাকে আমি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, কারণ এখানে দশমিকের পরের অঙ্কগুলো হচ্ছে সসীম, আমি গণনা করে শেষ করতে পারতেছি। তাহলে আমরা দশমিকের জন্য একটা 1 দিব, দশমিকের পরে যতটা সংখ্যা রয়েছে ততটা কি দিব? শূন্য দিব। এখানে দুইটা অঙ্ক রয়েছে, দুইটা শূন্য দিলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি 321, অর্থাৎ 321 ভাগের 100। তাহলে এটাকে আমরা দশমিক অর্থাৎ দশমিক ভগ্নাংশটাকে আমরা মূলত ভগ্নাংশে প্রকাশ করতে পারি, পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। কিন্তু এখানে ডট ডট থাকার কারণে এখানে অসংখ্য অঙ্ক রয়েছে, এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। সেজন্য √3 এবং √4 এর মধ্যে এ ও বি উভয় কি সংখ্যা? অমূলদ সংখ্যা। যেগুলোকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এ ও বি দুটি নির্ণেয় মূলদ সংখ্যা যা √3 এবং 4 এর মধ্যে অবস্থিত। এইভাবে আমরা মূলত √3 এবং √4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। একইভাবে তোমাকে যদি বলে 3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি দেখবা 3 এর চাইতে তুমি কি করবা? বড় লিখবা। তাহলে 3 এর চাইতে বড় লিখতে গেলে যেমন আমি লিখতে পারি 3.12 ডট ডট, এটা কিন্তু 3 এর চাইতে বড়। আবার আমি যদি লিখি 3.235 ডট ডট, এটা কিন্তু আবার এই সংখ্যার চাইতে বড়, কারণ এখানে দশমাংশটা কি? দশমাংশটা এখানে ছিল 1, কিন্তু এখানে দশমাংশটা হচ্ছে 2। তাহলে এই সংখ্যার চাইতে এই সংখ্যাটা বড়, কিন্তু এই দুইটা সংখ্যাই 3 এর চাইতে বড়। এই দুইটা সংখ্যাই কার চাইতে বড়? 3 এর চাইতে বড়। এই দুইটা সংখ্যাই 3 এর চাইতে বড়, কিন্তু এই দুইটা সংখ্যা আবার কার চাইতে ছোট? 4 এর চাইতে ছোট। এভাবে আমরা মূলত দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। যে কোনো দুইটা সংখ্যার মধ্য থেকে প্রথমে যে সংখ্যাটা ছোট থাকবে ওইটার থেকে আমরা দুইটা সংখ্যা বড় ধরবো, আর বড় যে সংখ্যাটা থাকবে ওইটার থেকে যাতে ছোট হয় এভাবে ধরে নিব। আর যদি তোমাকে বলে এই দুইটা সংখ্যার মধ্য থেকে একটা মূলদ সংখ্যা একটা অমূলদ সংখ্যা নির্ণয় করো, তাহলে তুমি মনে রাখবা, মনে করো এখানে 3 ছিল, 3 এর মধ্য থেকে তোমাকে একটা মূলদ সংখ্যা নির্ণয় করতে হবে আর একটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখতে পারি 3.123 ডট ডট, এটা হবে অমূলদ সংখ্যা। আর যদি মূলদ সংখ্যার কথা বলে তাহলে তুমি লিখতে পারো 3.21। তাহলে এটা হয়ে যায় তোমার কি সংখ্যা? এটা হয়ে যায় তোমার মূলদ সংখ্যা, কারণ এখানে দশমিকের পরের অঙ্কগুলো কি নেই? অসীম নেই। আর এখানে রয়েছে 4, তাহলে এই দুইটা সংখ্যার মধ্য থেকে একটা মূলদ আর একটা অমূলদ, তাহলে এটা হবে মূলদ আর এটা হবে অমূলদ। এভাবে আমরা মূলত দুইটা সংখ্যার মধ্য থেকে মূলদ এবং অমূলদ সংখ্যা নির্ণয় করতে পারি। এবার দেখো এখানে বলা হয়েছে বাস্তব সংখ্যার যোগ ও গুণ প্রক্রিয়ার মৌলিক বৈশিষ্ট্য। 1 নাম্বার বলা হয়েছে এ ও বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি বাস্তব সংখ্যা হবে, অর্থাৎ দুইটা বাস্তব সংখ্যার যোগফল বাস্তব সংখ্যা এবং দুইটি বাস্তব সংখ্যার গুণফল হবে বাস্তব সংখ্যা। এ ও বি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, অর্থাৎ তুমি যদি লিখো 5 প্লাস 3 ইকুয়াল টু, তুমি যদি লিখো 3 প্লাস 5 একই কথা, কারণ এখানে দুইটার ফলাফলই কত আসতেছে? 8 আসতেছে। তাহলে এখানে অবস্থার পরিবর্তন করছে চলকগুলার, তাহলে এখানে মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আবার 2 নাম্বার বলা হয়েছে এ বি ইকুয়াল টু বি এ, তাহলে এখানেও একই কথা। আমি যদি লিখি 3 গুণ 5 যে কথা, 5 গুণ 3 একই কথা। এরপর 3 নাম্বারটা লক্ষ্য করো, এখানে বলা হয়েছে এ বি সি বাস্তব সংখ্যা হলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি বি প্লাস সি, একই কথা, কারণ এখানে আমরা ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে, এখানে সিটাকে ব্র্যাকেটের বাইরে রাখা হয়েছে, আবার এখানে এটাকে ব্র্যাকেটের বাইরে রাখা হয়েছে। এটা কোনো প্রবলেম না, এটা মূলত এভাবে অনেকভাবে লেখা যায়। তুমি এখানে বিটাকে বাইরে রাখো, সমস্যা হবে না, একই ফলাফল আসবে। আবার এখানে বলা হয়েছে এ বি ইনটু সি, আবার এখানে বলা হয়েছে এ ইনটু বি সি, একই কথা। এবার 4 নাম্বারটা একটু লক্ষ্য করো, 4 নাম্বারে বলা হয়েছে এ বাস্তব সংখ্যা হলে কেবল দুটি বাস্তব সংখ্যা 0 ও 1 আছে, যেখানে 0 নট ইকুয়াল 1, এ প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস এ ইকুয়াল টু এ। অর্থাৎ আমি যদি 5 এর সাথে 0 কে যোগ করি, তাহলে ফলাফলটা দাঁড়ায় কত? 5। আবার 0 এর সাথে তুমি যদি 5 কে যোগ করো
তাহলে ফলাফলটা দাঁড়ায় কত 5। তাহলে এই কথাটার মানে হচ্ছে 1 + 0 = 0 + 1 = 1। আবার যদি আমি 1 এর সাথে 1 কে গুণ করি, মনে রাখবা 1 এর সাথে তুমি যাকে গুণ করো না কেন গুণ আবার তোমার ফলাফলটা দাঁড়াবে, গুণফলটা দাঁড়াবে এই দাঁড়াবে, অর্থাৎ যা গুণ করবা 1 এর সাথে তাই দাঁড়াবে। অর্থাৎ 1টা এখানে 1 এর সাথে যা গুণ করি না কেন, যেমন আমরা 5 একে 5 বলি, 6 একে 6, তাহলে 6টাই দাঁড়ায় মূলত। এখানে আমরা 1 এর সাথে 1 কে গুণ করলে a পাচ্ছি। এরপর 5 নাম্বারটা বলা হয়েছে a বাস্তব সংখ্যা হলে a প্লাস মাইনাস a প্লাস ইনটু মাইনাস a। তুমি দেখো এখানে যদি লক্ষ্য করো, আমরা লিখলাম a, এখানে ছিল প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাস আমরা জানি মাইনাস, তাহলে এখানে পাচ্ছি a থেকে a চলে গেলে আর থাকে কত 0। 5 থেকে 5 চলে গেলে যেমন 0 থাকে, a থেকে a চলে গেলেও কত থাকে 0 থাকে। তাহলে a not equal to 0 হলে a into 1/a equal to 1 দেখো এখানে এই এটা কিন্তু সিঙ্গেল, তাহলে সিঙ্গেল মানে এটা সবসময় উপরের সংখ্যা আর এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে এই এটা কোথায় নিচে, তাহলে উপরে নিচে কি যায় কাটা যায়, উপরে নিচে কাটা গেলে এখানে আর কত থাকতেছে 1 থাকতেছে। এবার 6 নাম্বার কথাটা একটু লক্ষ্য করো। 6 নাম্বার বলা হয়েছে a b c বাস্তব সংখ্যা হলে a into b plus c equal to ab plus ac। দেখো এটা কিন্তু গুণাকার আছে কার সাথে, b এবং c এর সাথে। তাহলে এটাকে তুমি যদি b এর সাথে গুণ করো তাহলে ab হয়, মাঝখানে প্লাস প্লাস দিলাম। এরপর এটাকে তুমি যদি কার সাথে গুণ করো, c এর সাথে গুণ করো তাহলে হয় ac। এরপর 7 নাম্বারটি লক্ষ্য করো, a, b বাস্তব সংখ্যা হলে a less than b অথবা a equal to b অথবা a greater than b, এভাবে লেখা যায়। এরপর 8 নাম্বারটি লক্ষ্য করো। 8 নাম্বার বলা হয়েছে a b c বাস্তব সংখ্যা এবং a less than b হলে a plus c less than b plus c। 9 নাম্বারটি একটু লক্ষ্য করো। 9 নাম্বার বলা হয়েছে a b c বাস্তব সংখ্যা এবং a less than b হলে ac less than bc যখন c greater than 0, অর্থাৎ c এর মানটা যখন 0 থেকে বড় হবে। এরপর রয়েছে এখানে ac greater than bc যখন c less than 0। এবার আমরা প্রতিজ্ঞা দুইটা একটু দেখি। প্রতিজ্ঞা দুইটা একটু ভালো করে দেখবা। এই অধ্যায়ের যদি কোনো কিছু ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে √2, √5, √11, √3 এগুলো অমূলদ সংখ্যা প্রমাণ করো। মূলত আমরা দেখবো এবার কিভাবে একটা সংখ্যা অমূলদ হয় সেটার প্রমাণ। তোমাকে শুরুতে ধরে নিতে হবে √2টাকে মূলদ সংখ্যা। √2টাকে কি ধরে নিতে হবে মূলদ সংখ্যা। তাহলে এমন দুটি পরস্পর সহমৌলিক, সহমৌলিক মানে ধরো আমি লিখলাম 8 আর একটা লিখলাম 9, এই দুইটার যদি আমরা দেখি, যেমন 8 এর পরিবর্তে আমরা লিখতে পারি 8 এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 গুণ 2 গুণ 2 গুণ 2। আমরা 8 এর পরিবর্তে লিখতে পারি এটা। 9 এর পরিবর্তে লিখতে পারি 1 গুণ 3 গুণ 3। এখানে লক্ষ্য করলে দেখা যায় এক ছাড়া আর সাধারণ কোনো গুণনীয়ক এদের মধ্যে বিদ্যমান নেই। যেহেতু তাহলে যে সকল সংখ্যার এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক কি থাকবে না, মিল থাকবে না, সেগুলো হচ্ছে মূলত সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা বললাম এমন দুটি পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা p, q greater than 1, অর্থাৎ এই p q দুইটাই 1 এর থেকে বড় হবে এবং √2 এখানে √2 যেটা ছিল সেটা হবে p/q আকারে। যেহেতু এটাকে আমরা মূলদ সংখ্যা লিখলাম তাহলে √2 সমান সমান আমরা লিখতে পারি p/q। এবার আমরা উভয় পাশে বর্গ করব। তাহলে এখানে যদি আমরা বর্গ করি, এখানে ছিল কত √2, তাহলে √2টাকে তুমি বর্গ করো ইকুয়াল টু এখানে হয় কত p²/q²। উভয় পাশে যদি বর্গ করি তাহলে স্কয়ার রুটে কাটা গেলে আর থাকে 2 আর এখানে থাকতেছে p²/q²। এবার উভয় পাশে আমরা q গুণ করব। এবার আমরা যদি উভয় পাশে q গুণ করি তাহলে এখানে ছিল কত, এখানে 2 ছিল, 2 এর সাথে আমরা q গুণ করব ইকুয়াল টু এখানে ছিল p² কত p²/q², এটার সাথেও আমরা q গুণ করব। এবার দেখো 2 এর সাথে তুমি q গুণ করলে পাচ্ছ কত 2q ইকুয়াল টু q² মানে এখানে q দুইটা, তাহলে উপরে নিচে একটা একটা q কেটে দিই, q কেটে দিলে আমরা কত পাই p² কত p²/q। মূলত এই জিনিসটা এখানে লেখা হয়েছে 2q ইকুয়াল টু p²/q উভয় পক্ষকে কত দ্বারা গুণ করে q দ্বারা গুণ করে। এবার দেখো স্পষ্টত 2q পূর্ণ সংখ্যা, কিন্তু এখানে p²/q² এটা p²/q এটা কি সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা নয়, কারণ q স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর সহমৌলিক এবং q এর মানটা 1 এর চাইতে বড়। তাহলে দেখো 2q এবং p²/q সমান হতে পারে না, কারণ এটা একটা কি সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা। আর এখানে আমরা যদি এখানে বলা হয়েছে এটা একটা পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q এটা কি সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা
নয়। অর্থাৎ 2q নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ, এই দুইটা কি হইতে পারবে না, এই দুইটা সমান হইতে পারবে না, কারণ একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয়, সেজন্য এই দুটি সমান নয়। তাহলে √2 কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ √2 নট ইকুয়াল টু পি বাই কিউ। সুতরাং √2 একটি কি সংখ্যা, অমূলদ সংখ্যা। এবার আমরা 2 নাম্বার কাজটি সমাধান করব। 2 নাম্বার কাজে বলা হয়েছে প্রমাণ করো যে √3 একটি অমূলদ সংখ্যা। লক্ষ্য করো, এখানে আমরা লিখলাম √3 একটি অমূলদ সংখ্যা। মনে করি আগেই বলছিলাম যেটা অমূলদ সংখ্যা প্রমাণ করবা সেটাকে তুমি কি ধরে নিবা, মূলদ সংখ্যা ধরে নিবা। তাহলে √3টাকে আমরা মূলদ সংখ্যা ধরে নিলাম। তাহলে √3 সমান আমরা লিখতে পারি পি বাই কিউ, কারণ পি বাই কিউ হচ্ছে যেসব সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি সেগুলি হচ্ছে মূলদ সংখ্যা, সেজন্য আমরা √3টাকে লিখলাম পি বাই কিউ। কিউ কিউ পরস্পর স্বাভাবিক সংখ্যা এবং পরস্পর কি সহমৌলিক সংখ্যা, যেখানে পি এর মানটা অবশ্যই 1 এর চাইতে কি বড়। এবার দেখো, আমরা উভয় পাশে বর্গ করেছি, এখানে যদি বর্গ করি তাহলে এখানে আমরা পাচ্ছি √3 স্কয়ার, আর এখানে পাচ্ছি পি স্কয়ার বাই কিউ স্কয়ার বর্গ করে। এবার স্কয়ার আর রুটে কি যায়, কাটা যায়, তাহলে এখানে থাকতেছে 3 আর এখানে থাকতেছে পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এবার আমরা এই দুটা সংখ্যার উভয় পাশে কিউ কে গুণ করব। এখন যদি আমি এখানে কিউ কে গুণ করি তাহলে এখানে পাচ্ছি 3q আর এখানে পাচ্ছি পি স্কয়ার বাই কিউ স্কয়ার ইনটু কিউ। এবার দেখো এখানে পেয়েছি 3q আমরা ইকুয়াল টু এখানে পেয়েছি পি স্কয়ার বাই কিউ স্কয়ার ইনটু কত, ইনটু কিউ। তাহলে এবার দেখো, এবার এখান থেকে এই কিউ স্কয়ার সমান সমান আমরা লিখতে পারি কিউ ইনটু কিউ ইনটু কিউ। এবার দেখো এই কিউ আর এই কিউ কাটা দিই, তাহলে এখানে থাকতেছে আর কয়টা কিউ, একটা কিউ। সেজন্য আমরা লিখলাম 3q ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। স্পষ্টত এই 3qটা হচ্ছে পূর্ণ সংখ্যা, 3qটা কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই কিউ এটা পূর্ণ সংখ্যা নয়, কারণ কিউ হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং এরা পরস্পর সহমৌলিক, এবং পি এর মানটা এই কিউর মানটা 1 এর চাইতে কত, 1 এর চাইতে বড়। এরপর দেখো এখানে আমরা লিখলাম 3q এবং পি স্কয়ার বাই কিউ সমান হতে পারে না, কারণ একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে তোমার কি সংখ্যা, বাস্তব সংখ্যা, সেজন্য এই দুইটা সমান না। আমরা সেজন্য লিখলাম 3q নট ইকুয়াল টু পি স্কয়ার বাই কিউ। এখানে লিখলাম আমরা 3q ইকুয়াল টু নট ইকুয়াল টু কত, পি স্কয়ার বাই কিউ। এই দুইটা কি নয়, সমান নয়। তাহলে √3টাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি না, সেজন্য √3টা হবে একটা কি সংখ্যা, একটা অমূলদ সংখ্যা, এটা মূলদ সংখ্যা হতে পারে না। এভাবে আমরা মূলত যে কোনো সংখ্যাকে যদি অমূলদ সংখ্যা প্রমাণ করতে বলে এভাবে আমরা মূলত প্রমাণ করতে পারি। তোমরা যারা এই ক্লাসটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। তোমরা যারা আমাদের ক্লাসগুলো ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবা। আসসালামু আলাইকুম।